চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ ও একজন নিহতের ঘটনায় এলাকা থমথমে। এখনো ধরা পড়েনি কেউ। রাউজানে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক দল নেতা সহ 5 জন আহত। জামালপুরে চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। কয়েক বছরে চুরি ও ডাকাতের পাশাপাশি বেড়েছে হত্যাকাণ্ড। পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি। চোর ডাকাতের ভয়ে আমরা এখানে কারো কাছে কোনো কিছু বলতে পারি না। থানা পর্যন্ত যাইতে অনেক সময়ের দরকার, যে কারণে আমরা প্রশাসনিকভাবে পূর্ণ যোগাযোগ রাখতে পারি না। সিরাজগঞ্জে যমুনায় ড্রেজার বসিয়ে বালু লুটের মহোৎসব। তীব্র হচ্ছে নদী ভাঙন। ভিটে মাটি হারিয়ে নিঃস্ব অনেকে। গ্রাম আমাদের চোখের সামনে দেখলাম বিলীন হয়ে গেছে। গ্রাম ছিল, সমস্ত গ্রাম শেষ হয়ে গেছে। গ্রাম এবং বাড়িঘর যেন বিলীন না হয় এবং রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এই সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত সংবাদ। চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। হামলার ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিদেশ থাকা শিবির ক্যাডার বড় সাজ্জাদের নির্দেশে ছোট সাজ্জাদের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতের পরিবারের। গতকাল সন্ধ্যায় বাইজিদ বোস্তামির চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন সরোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। নিহত সরোয়ার ও অভিযুক্ত বড় ও ছোট সাজ্জাদ 3 জনের নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিএমপি। 2004 সাল থেকে বিদেশে পলাতক আলোচিত 8 মার্ডারের আসামি বড় সাজ্জাদ চলতি বছরের 15 মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গ্রেফতার হয় তার অনুসারী ছোট সাজ্জাদ। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে 5 জন আহতের ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে বাগওয়ান ইউনিয়নের চৌধুরী পাড়ায় এই ঘটনা হয়। গুলিবিদ্ধের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে রাজনৈতিক সভার প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারীরা। এ সময় হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের অভিযোগ, বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এই হামলা করেছে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে অপরপক্ষ। ওদের সবার বাড়ি এক জায়গায়। ওই এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের আমরা বিচারের দাবি করতেছি। যে আহত হয়েছে, যিনি আহত করেছেন, উভয়ই রাজনীতি করে ঠিক আছে, কিন্তু বিষয়টা রাজনৈতিক না, বিষয়টা হচ্ছে তাদের ব্যক্তিগত কোপ থেকে। অবৈধ অস্ত্র যতক্ষণ পর্যন্ত উদ্ধার হবে না, রাজনের এই দুর্দশা কখনো কাটবে না। চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, একটু আগে আপনার সাথে এই বিষয়ে কথা হচ্ছিল, তো এই হতাহতের ঘটনার পর এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জড়িতদের শনাক্তের ব্যাপারে কি বলছে পুলিশ, জানাবেন। এখন পর্যন্ত কাউকে কিন্তু শনাক্ত কিংবা গ্রেফতারও করতে পারেনি। তবে আমরা কিছুক্ষণ আগে পরিবারের সাথে কথা বলেছি। পরিবার যদি বলছেন, পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে নগরীর বাইজিদ থানায়, এবং এই পুরো ঘটনা নিয়ে পুলিশের সার্বিক ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছিলেন যে এখন পর্যন্ত কাউকে কেন গ্রেফতার করা গেল না, কিংবা এই হত্যা করা হয়। সেই ঘটনাস্থলের সামনে রয়েছে
মানুষজন একদম কেউই মুখ খুলছেন না, সবাই আতঙ্কে আছেন কে কখন কোন দিক থেকে প্রকাশ্যে হামলা করে সেই বিষয়টি নিয়ে সবাই উদ্বেগ জানিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়ে তারা আসলে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এবং আজকে বিকেল 3টা নাগাদ দলটির পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে বলতে পারি এই যে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত যে কাউকে গ্রেফতার করা হলো না সেই বিষয়টি নিয়ে কিন্তু পরিবারের পক্ষ থেকে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে এই ঘটনার পেছনে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং এই বিষয়টা নিয়ে পুলিশ ভূমিকা নিয়ে তারা প্রশ্ন করছেন। তারা বলছিলেন যে বিগত কয়েক মাস ধরে তাকে হত্যা করার জন্য মুঠোফোন সহ বিভিন্ন ভাবে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল এবং সর্বশেষ যে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছিল সেই হত্যার হুমকির 3য় দিনের মাথায় কিন্তু তাকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে তাকে গুলি করা হয়, হত্যা করা হয়। এবং এই যে বিগত 1 বছর যাবৎ যদি বলি চট্টগ্রামে প্রকাশ্যে যে অস্ত্রবাজি করতে দেখা গেছে এবং চট্টগ্রাম ছাড়াও যে সমস্ত উপজেলাগুলো রয়েছে বিশেষ করে রাউজান উপজেলা সেখানেও প্রকাশ্যে অস্ত্র ব্যবহার দেখা গেছে এবং মানুষজন বা স্থানীয়রা বলছিলেন যে প্রকাশ্যে এসব অস্ত্রগুলো ব্যবহার দেখা গেছে এবং মানুষজন বা স্থানীয়রা বলছিলেন যে প্রকাশ্যে এসব অস্ত্রগুলো কোত্থেকে আসে বা কিভাবে আসে। যৌথ বাহিনী যারা রয়েছেন তারা যেন জোরালো ভূমিকা পালন করেন কিংবা এই অভিযান চালান, সেই অস্ত্র উদ্ধার অভিযানে। আমরা দেখেছি বিভিন্ন থানার যে অস্ত্র লুট হয়েছে সেই ব্যবহার গুলো আমরা দেখতে পেয়েছি এবং মানুষজন কিন্তু এখানকার পরিস্থিতি একেবারে পুরো বিকালের পর থেকে থমথমে। আমরা কিন্তু এখানে এসেছি, তাদের পরিবারের কয়েকজনের সাথেও কথা বলেছি, তারা বলছিলেন যে মামলা করা হয়েছে কিন্তু আদৌ তারা বিচার পাবেন কিনা সেই বিষয় নিয়ে তারা একেবারে সন্দিহান। সে কারণেই তারা বলছেন যে এই ঘটনার সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত সেই ব্যক্তিদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হয় সেই বিষয় কিন্তু দাবি করা হচ্ছে। অভি, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে প্রবাসী বিএনপি নেতা সহ 7 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলা বারুদ। ভোরের দিকে উপজেলার বর্মি ইউনিয়নের বরকুল গ্রামে এই অভিযান করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধায়কের নেতৃত্বে এই অভিযান হয়। এ সময় আটক করা হয় সৌদি আরবের মক্কা নগরীর মেসফালাহ শাখা বিএনপি সভাপতি এনামুল হক মোল্লা সহ 6 জনকে। উদ্ধার করা হয় পিস্তল ও বিভিন্ন সরঞ্জাম। পরে সকালে আটককৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। এনামুল হক মোল্লা গাজীপুর 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। নদ নদী বেষ্টিত জামালপুরের চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে প্রতিনিয়ত। গত কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি বেড়েছে হত্যার ঘটনা। 1 বছরে 2 জনপ্রতিনিধি হত্যার পর ব্যাপক আলোচনা হলেও কোনো প্রতিকার নেই। আতঙ্কে দিন কাটানো এসব চরের মানুষের দাবি পুলিশ ফাঁড়ির। সংশ্লিষ্টরা জানালেন চরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। মূল ভূখণ্ড থেকে নৌকায় ঘণ্টাখানেকের যাত্রা, অবশেষে তরে গিয়ে ভিড়ে বিচ্ছিন্ন এক চরে। গন্তব্যে পৌঁছাতেই চরের গ্রামীণ পরিবেশ চোখ জোড়ায়, তবুও প্রশান্তির লেশ মাত্র নেই এই জনপদগুলোই। বিদ্যুতের সংযোগ গেছে অনেক দিন আগেই, তাই সূর্যাস্তের পর চরগুলোই হয়তোবা অন্ধকার নেমে আসে না, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ে না। গরু বাছুর পাইলা খাওয়া আমাদের খুব কষ্ট হয়। চোর ডাকাতের ভয়ে আমরা এখানে কারো কাছে কোনো কিছু বলতে পারি না। 5-7 বছরের ভিতরে অনেকই ঘটে গেছে, খুন খারাপি, জমি জমা নিয়ে হামলা। জামালপুরের চরাঞ্চলগুলোতে এমন অনিশ্চয়তা নিয়েই বসবাস স্থানীয়দের। গত 1 বছরে দুর্গম এসব চরে 3টি হত্যাকাণ্ড হয়েছে, যার মধ্যে 2 ইপু সদস্যের হত্যা সাড়া ফেলেছিল গোটা জেলায়। চরাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ফাঁড়ির পাশাপাশি কমিউনিটি এবং বিট পুলিশিং বাড়ানোর দাবি স্থানীয়দের। থানা পর্যন্ত যাইতে অনেক সময়ের দরকার, যে কারণে আমরা প্রশাসনিকভাবে পূর্ণ যোগাযোগ রাখতে পারি না। এখানে যদি একটা ফাঁড়ি থানা হতো তাহলে মাদক নেশাগ্রস্ত ইটা বন্ধ হইতো। পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার।
স্থানীয় যে সমস্ত প্রতিনিধি আছেন তারা যদি কখনো এইগুলোর উদ্যোগ গ্রহণ করেন, আমরা সেগুলো অবশ্যই আমরা পুলিশ হেডকোয়ার্টার সেভাবে প্রেরণ করব এবং সে জায়গায় আমরা পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য আমরা ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করব। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ির চরাঞ্চলগুলোর দূরত্ব থানা থেকে গড়ে 20 কিলোমিটারেরও বেশি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সিরাজগঞ্জে যমুনা নদীতে পরিবেশ বিধ্বংসী ড্রেজার বসিয়ে দিনে দুপুরে চলছে বালু লুটের মহোৎসব। এতে দিন দিন বাড়ছে নদী ভাঙন, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি সহ রাস্তাঘাট। আগামী বর্ষায় মারাত্মক ভাঙনের মুখে পড়ার শঙ্কায় আছেন নদী তীরবর্তী মানুষ। বালু লুট বন্ধে বিক্ষোভও করেছেন স্থানীয়রা। প্রশাসন বরাবর কয়েক দফা অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা। সিরাজগঞ্জ, কাজীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী শুভগাছা ইউনিয়ন। অবৈধ ড্রেজার বসিয়ে তাণ্ডব চলছে যমুনার বুকে। তীর দখল করে অবাধে কাটা হচ্ছে নদীতে জেগে ওঠা ফসলি চর। কোনো ধরনের সরকারি ইজারা না দিয়েই জোরপূর্বক স্থায়ী ডান তীর রক্ষাবাঁধের 300 মিটারের মধ্যে প্রকাশ্যে এই হরিলুট চালাচ্ছে একটি মহল। তীব্র হচ্ছে নদী ভাঙন, বিলীন হচ্ছে আবাদি জমি ও বসতভিটা। এভাবে চললে আগামী বর্ষায় হুমকির মুখে পড়বে শুভগাছা ইউনিয়নের বাকি অংশসহ রতনকান্দি, গান্ধাইল এবং ছোনগাছা ইউনিয়ন। শঙ্কা স্থানীয়দের। বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও সুরাহা মেলেনি। বাধ্য হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। গ্রাম এবং বাড়িঘর যেন বিলীন না হয় এবং রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। এইসব গ্রাম আমাদের চোখের সামনে দেখলাম বিলীন হয়ে গেছে। অনেক গ্রাম আছিল, সমস্ত গ্রাম শেষ হয়ে গেছে। আমার মনে হয় যে এখানে গ্রাম আছে, এ যদি আপনার হাতে থেকে অক্ষা করেন তার সাথে আমার উপায়, তাতে উপায় নাই। পতিত আওয়ামী লীগ সরকারের পর এখন বালু লুটের অভিযোগ এসেছে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে নেতাদের দাবি নিয়ম মেনেই চলছে বালু উত্তোলন। বিএনপির নামধারী এবং সন্ত্রাসী এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় হামলা মামলা এবং গোপন অনেক কাজ করে, শেষ পর্যন্ত এসেছে আমাদের নবী কবলিত এলাকায়। বিএনপির একজন নেতা হাসান এবং তার নেতৃত্বে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন, যে ইউনিয়নের প্রায় 4 ভাগে 3.5 ভাগ নদীতে বিলীন হয়ে গেছে। গাজীপুরের রিজার্ভের মধ্যে আমরা এটা একটা পয়েন্ট করছি, এখানে বালু আমরা জড়ো করছি, চলতেছে হলো নিয়মতান্ত্রিকভাবে। আমার মনে হয় এটা সঠিক না, কারণ কোনো জমির মালিকের মধ্যে থেকে উঠানো হচ্ছে না। এদিকে অতিরিক্ত ভারী বালুবাহী ট্রাক চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তা, জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা জানতে পারলে সাথে সাথে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই। আমাদের আহ্বান থাকবে যে যেন তারা আমাদের রাস্তার যে নিয়ম আছে, যে পরিমাণ আমরা ক্যারি করতে পারি, সেটা মেনে যেন তারা আমাদের রাস্তার উপর দিয়ে চলাচল করেন। এ নিয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি জেলা বা উপজেলা প্রশাসন। আমি পাই নাই, আমার জানা নাই, আমি দেখতেছি। তাহলে নির্বাচনী ট্রেনিং গুলোর কারণে অনেক ব্যস্ত সময় যাচ্ছে। আচ্ছা, আশা করি নভেম্বরের মিডের পরে, নভেম্বরের 10-15 তারিখের পরে এই বিষয়গুলো আস্তে আস্তে একটা করে ডিল করতে পারবো আর কি। পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দ্রুত অবৈধভাবে বালু লুট বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন যমুনা তীরবর্তী মানুষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নওগাঁয় সালিশ বৈঠকে কথা কাটাকাটির জেরে একজনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতরাতে সলনিয়া মালঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় গ্রামের 2 ভাই হারুন রশিদ ও আজাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে মীমাংসা সালিশ বসে। এ সময় স্থানীয় গোলাম হোসেন নামে এক ব্যক্তি বিষয়টি নিয়ে মতামত দিলে হারুন ও তার পক্ষের লোকজনের সাথে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে গোলামকে পিটিয়ে ছুরিকাঘাত করে হারুনের ছেলে অন্তর ঘটনাস্থলে প্রাণ হারান গোলাম হোসেন। এরপরে হারুন, অন্তর ও তাদের সমর্থকরা পালিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। হারুন বলে যে চেংরা উনি একটা বড় একটা ওয়ার্ড লিয়ে আছে, এই SS পাইপ নাকি ওই পাইপ দেওয়া বাড়ি মারা সারা, ওই অন্তর চাকু মেরা দেওয়া সারা। কাগজপত্র ভালো বুঝতো, গ্রামের সবাই সবাই ডাকতো, সংসারের কাজকর্ম ফেলাতে সবার ডাকে সারা দিত।
রাজবাড়ীর পাংশায় অভিযান চলার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 2 পুলিশ সদস্য সহ 3 জন। বিষয়টি নিশ্চিত করেছেন পাংলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, গতকাল বিকালে উপজেলার পাট্টা বিলপাড়ায় চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতারের জন্য অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের উপর হামলা চালায় 10 থেকে 12 জন সন্ত্রাসী। ইট পাটকেল ও গুলি ছোড়ার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত রাস উৎসবে আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুন্সিগঞ্জ 1 আসনে মনোনয়ন প্রত্যাশী ফরহাদ হোসেন। সকালে ঐতিহ্যবাহী ভাগ্যকুলের জমিদার যদুনাথের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফরহাদ হোসেন সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কথাও জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চলন বিলে পানি বেষ্টিত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে ভাসমান নৌকা স্কুল, পাঠাগার ও প্রশিক্ষণ সেন্টার। পাশাপাশি দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। এই অঞ্চলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় না, বরং নৌকা স্কুলে পৌঁছে যায় তাদের কাছে। নিরক্ষরতা দূর করতে অভিনব এই মাধ্যম সাড়া জাগিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। পানিতে ভেসে বেড়াচ্ছে আস্ত এক পাঠশালা। চলন বিলের মানুষের কাছে নৌকা স্কুল নামে পরিচিত। চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলার নদ নদীতে চোখে পড়বে ব্যতিক্রমী এই নৌকাগুলো। এ অঞ্চলের শতাধিক গ্রামের মানুষ বছরের প্রায় 6 মাস থাকে পানিবন্দী। বাধাগ্রস্ত হয় শিক্ষাসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম। প্রতিকূল পরিবেশেও শিশুরা যেন শিক্ষা বঞ্চিত না হয় সেজন্য চালু করা হয়েছে নৌকা স্কুল। আমাদের নৌকা স্কুল আসবে জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আশেপাশে স্কুল নাই, অনেক দূরে। আর হলো বর্ষাকালে পানিতে রাস্তা ডুবে যায়। নদীতে ক্লাস নেই, বাতাস আবহাওয়াটা সুন্দর ঠান্ডা থাকে, ওরা ক্লাস করে মজা পায়। পড়াশোনার পাশাপাশি ওদের কম্পিউটার থেকে দেখাই, কার্টুন দেখাই, ছবি টবি আঁকাআঁকি করে। বিল অঞ্চল ঘুরে ঘুরে শিশুদের দোরগোড়ায় যাচ্ছে নৌকাগুলো। প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। চাষাবাদ পদ্ধতি থেকে শুরু করে কম্পিউটারে হাতে খড়ি সবই শেখানো হয় স্কুলগুলোতে। এমন সুযোগ পেয়ে স্বস্তিতে অভিভাবকরা। বাচ্চাদের তুলি জায়গা জায়গা থেকে তুলে, তারপরে আবার ওখানে ছুটি হয়ে গেলে আমি আরেকটা স্পটে আবার দিই। সব স্কুলে জল টল হয়, পোলাপান তো যাইতে পারে না, স্কুল বন্ধ থাকে, ছুটি থাকে, পড়াশোনা তো নষ্ট। প্রাথমিকের শিক্ষা কার্যক্রম পরিচালনায় চালু রয়েছে 26টি নৌকা, রয়েছে সৌর বিদ্যুৎ, আছে কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা। শিক্ষার্থী প্রায় 2340 জন। এছাড়া 10টি লাইব্রেরি ও নারীদের জন্য রাখা হয়েছে 3টি প্রশিক্ষণ সেন্টার। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে 6টি হেলথ কেয়ার বোর্ড। অভিনব এই স্কুলের উদ্ভাবক চলনবিলেরই কৃতি সন্তান মোহাম্মদ রেজওয়ান। নৌকায় কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখে ভবিষ্যতে কিছু হতে চায়। বন্যার সময় কিভাবে গাছগাছালি বনে সবজি চাষ করে, এইগুলো আমরা শিখেছি। বন্যা সহনশীল সবজি চাষ কীভাবে করা যায় এবং বন্যার পানিতে সবজিগুলো যাতে নষ্ট না হয়, এই বিষয়গুলো তাদের ভাসমান নৌকাতে ট্রেনিং দেওয়া হয়। 2002 সালে ভাসমান পাঠশালা চালুর পর থেকে বিভিন্ন সময়ে পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। সবশেষ অর্জন চীন সরকারের পৃষ্ঠপোষকতায় দেয়া ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ স্বদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।